হ্যালো হ্যালো ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন। আর তোমাদের সকলকে, এটা শুধুমাত্র পিডব্লিউর জন্য মানে ফাউন্ডেশন টিমের জন্য নয়, এটা আমি সমস্ত স্টুডেন্টদের একটা স্মল থিঙ্ক বলতে চাই, যে একটা খুব ছোট্ট জিনিস বাট বড়ি ধামাকা বলতে চাই। কারণ এটা প্রত্যেকের কোশ্চেন যে ম্যাম ফিজিক্স তো আপনি পড়ান, তো ফিজিক্সে একদম মানে ফিজিক্যাল সায়েন্সে 100-এ 100 পাওয়ার স্ট্র্যাটেজি, অর্থাৎ 100-এ 100 আমি কি করে পাবো। তো তার জন্য আমি একটা কিছু স্মল ট্রিক্স বলতে পারো, ট্রিক্স তো নয়, এটা এটা একটা মানে মেহনত কা ফল। 100-এ 100 কিন্তু পাওয়া চারটিখানি কথা নয়। তো এটা কিন্তু একদম মানে অনেক দিনের অধ্যবসায় করলে আমরা কিন্তু 100-এ 100 পেতে পারি। আর এটা কিন্তু সম্ভব। ইয়ে লিখকে লেলো ভাই সাব। এটা কিন্তু 100-তে 100 ফিজিক্যাল সায়েন্সে স্কোর করা কিন্তু সম্ভব, যদি না মাধ্যমিকে একেবারে সাংঘাতিক মানে সাংঘাতিক স্কোর মানে কোশ্চেন আসে। বাট যদি সাংঘাতিকও কোশ্চেন রয়েছে, তোমরা জানো যে এবছর 2024-এ কিন্তু বেশ টাফ কোশ্চেন এসেছিল ফিজিক্যাল সায়েন্সে। তাও কিন্তু অনেকেই 100-এ 100 স্কোর করেছে। কিন্তু তারা কিভাবে করেছে, তার কিছু স্মল ট্রিক্স আমরা একটু দেখে নিই। তো ট্রিক্স বলবো না, তো তোমাদেরকে আমি জানাতে চাই যে কিভাবে স্টেপ ওয়াইজ পাথ ফলো করলে তোমরা একদম ফুল স্কোর করতে পারবে ফিজিক্যাল সায়েন্সে। তো তো এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে যে ফিজিক্যাল সায়েন্সে 100% স্কোর করার কি মানে পথ প্রদর্শন করুন ম্যাম। তো ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে কনসেপ্টটাকে ভালো করে তোমাদের ক্লিয়ার রাখতে হবে। কারণ তোমরা জানো যে ফিজিক্যাল সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, ফিজিক্স অ্যান্ড ম্যাথস, যার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা জানো যে এটা কখনোই 100-এ 100 কেন, 100-এ 80 মার্কস তোলাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। তো তোমরা জানো যে এটার কনসেপ্ট তাকে একদম গুলে খেয়ে সুন্দর করে নিতে হবে। তো তাহলেই কিন্তু এটা পসিবল 100-তে 100 স্কোর করা। তো ফার্স্ট স্টেপ আমি লিখতে চাই, ফার্স্ট হচ্ছে স্টেপ কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট যদি মানুষের ক্লিয়ার না থাকে এই সাবজেক্টটায়, তাহলে কিন্তু কখনোই এটাতে মানে 80% মার্কস তোলাটাও পসিবল নয়। তো ফার্স্ট হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। এবার কনসেপ্ট তুমি ক্লিয়ার করবে কি করে, তার জন্য তো আমরা রয়েছি, তার জন্য উড়ান রয়েছে, তার জন্য আমাদের ইউটিউবের ফ্রি লেকচার রয়েছে, আমাদের আগের বছরের কমপ্লিট একটা ইউটিউবের সেশনস রয়েছে। তো সেখান থেকে তোমরা আরামসে সেই জিনিসগুলোকে দেখতে পারবে। তো সেই সমস্ত ভিডিওতে কিন্তু আমরা একদম ধরে 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 কনসেপ্ট ক্লিয়ার করেছি প্রতিটা চ্যাপ্টারই। তোমরা জানো আমাদের ফিজিক্যাল সায়েন্সে দুটো পার্ট, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তো ফিজিক্সের পার্টটার হচ্ছে দুটোর চ্যাপ্টারই হচ্ছে না, দুটো না, তিনটে চ্যাপ্টার হচ্ছে একটু বেশি কনসেপচুয়াল। এক হচ্ছে লাইট, সেকেন্ড হচ্ছে চলতরিৎ, তারপরে রয়েছে তোমার পরিবেশ মানে সরি তোমার অ্যাটমিক নিউক্লিয়াস মানে পারমাণবিক নিউক্লিয়াস, আর রয়েছে তোমার তাপের ঘটনাসমূহ। এই পারমাণবিক নিউক্লিয়াস তো একেবারেই সহজ, ওটার কথা বাদই দাও। কিন্তু যে তিনটে চ্যাপ্টারের কথা বললাম ফিজিক্সের, সেটা হচ্ছে আলো, চলতরিৎ, এই দুটো পার্ট তো তুমি বুঝতেই পারছো যে সাংঘাতিক কঠিন বলবো না, কিন্তু সাংঘাতিক কনসেপ্ট ভাবে করতে হবে। তো তো এই ফার্স্ট মানে স্ট্র্যাটেজিটা তোমরা মনে রাখবে যে কনসেপ্টটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করবে। ফার্স্ট হচ্ছে চলতরিৎ এবং সেকেন্ড হচ্ছে লাইট, এই দুটো চ্যাপ্টার সাংঘাতিক কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবে। তারপরে হচ্ছে কেমিস্ট্রির পার্টে আমি একটু আসি। কেমিস্ট্রির চ্যাপ্টারের মধ্যে রাসায়নিক গণনা, রাসায়নিক গণনাটা ভীষণ কনসেপচুয়াল জায়গা। যদি তোমাদের বেলার থেকে যে ক্লাস 8-এর থেকে যে তোমরা ফর্মুলা শিখে আসছো, তো সেই জিনিসগুলোকে যদি এখনো পর্যন্ত ধরো অনেক বাচ্চারা জানেই না যে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, ব্যাস তাহলে তো আমি লিখে নাও যে আমি 100-তে 100 পাবো না, 100-তে 100 আমি 100-তে 50-ও পাবো না। তো কেমিস্ট্রির পার্টটাকে ক্লিয়ার রাখতে তোমাদেরকে যদি ফর্মুলাই না মনে থাকে তাহলে তুমি কি করে হবে। তো একদম ছোটবেলার থেকে ক্লাস 8 থেকে ফর্মুলা শিখে আসছো, প্রত্যেকটা জিনিসের ফর্মুলা তোমাদের জানা। তো রাসায়নিক গণনাটা সেরকমই একটা চ্যাপ্টার যেখানে তোমাদের পুরোটাই ফর্মুলা বেসড। তো এখনো পর্যন্ত যারা ফর্মুলাই জানো না কেমিস্ট্রির, তো তাদেরকে আমি বলবো যে ছোটবেলার ক্লাস 8-এর বইটই খুঁজে একটুখানি মূলক, রেডিকেলস থেকে শুরু করে এগুলোর ফর্মুলাগুলোকে রেডি করো আগে, তারপরে সেগুলোর ভর বার করো, রেডি করো মানে তৈরি করার চেষ্টা করো, তারপরে অঙ্কটার পারফর্ম করবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এটা গেল ফার্স্ট রাসায়নিক গণনা চ্যাপ্টার। সেকেন্ড আমরা আসবো গ্যাসের আচরণ চ্যাপ্টার।
এটাও অনেক মানে একটা সাংঘাতিক ভালো চ্যাপ্টার। গ্যাসের আচরণ চ্যাপ্টারে তো বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, এই লগুলোকে প্রথম কথা খুব ভালো করে রেডি করবে, এবং সেই ল রিলেটেড যাবতীয় যে নিউমেরিক্যালস গুলো রয়েছে, তোমাদের বইতে অনেক নিউমেরিক্যালস করে দেওয়া থাকে, এক্সারসাইজে থাকে। শুধু তাই নয়, তোমরা টেস্ট পেপার আছে, তো টেস্ট পেপারে তোমরা ফলো করতে পারো। এবিটিএ টেস্ট পেপার থেকে শুরু করে ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, তোমাদের যে কোনো সহায়িকা বুকে যে সমস্ত কোশ্চেন আনসার থাকে, তো সেগুলো, এগুলো সমস্ত কিছু নিউমেরিক্যালস গুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। তো ফার্স্ট তো আমরা দেখলাম যে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি ফিজিক্সের পার্টটা বলে দিলাম, যেগুলো সব থেকে বেশি কনসেপচুয়ালের জায়গা। আর কেমিস্ট্রির পার্টে কি বললাম, রাসায়নিক গণনা, গ্যাসের আচরণ, এবং সব থেকে যেটা ভয়ঙ্কর জায়গা সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রিটা তো মানে বলতে পারো যে মানে স্টুডেন্টদের কাছে একটা মানে মাথায় একটা বাজ পড়ার জায়গা, যে ম্যাম অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ওদিক থেকে 3টে অ্যাসিড, আর ওদিক থেকে নাইট্রোজেন, এই যে মানে লাখ লাখ রিয়াকশনস রয়েছে, সেগুলোকে আমরা মনে রাখতে পারছি না। আর রিয়াকশনস বেসডই তোমাদের কোশ্চেন দেবে। এই চ্যাপ্টার থেকে ইনঅর্গানিক যে কেমিস্ট্রি রয়েছে, ওখান থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রির মানে একদম বেসিক জায়গা হচ্ছে রিয়াকশন। তো রিয়াকশন তোমাদের কি করতে হবে, এমনি এমনি তো মুখস্থ হবে না, আর মুখস্থ করার জিনিসও না এটা, তোমাদেরকে একটু বুঝে বুঝে পড়তে হবে যে এটার সাথে এটা রিয়াকশন করলে এইটা প্রোডাক্ট ফর্ম হয়। তো এই রিয়াকশনগুলোকে কিন্তু তোমরা মুখস্থ করবে না, দয়া করে একটু বুঝে বুঝে জানবে যে এই রিয়াক্টেন্টের সাথে এই রিয়াক্টেন্টের যদি মিক্সড হয় এই টেম্পারেচারে, তাহলে এই প্রোডাক্ট ফর্ম হবে। তো এই জিনিসটাকে বুঝবে তারপরে লিখে লিখে প্র্যাকটিস করবে। সো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর সব থেকে আগে দরকার প্র্যাকটিস। তো কনসেপ্ট তো 1 নম্বর স্টেপ, সেকেন্ড হচ্ছে হিউজ প্র্যাকটিস। ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড স্টেপ 100তে 100 বলো যে তোমরা মানে ভালো মার্কস স্কোর করতে বলো, হচ্ছে প্র্যাকটিস ইজ মোর ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট, মোর না মোস্ট ইম্পর্টেন্ট। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে তারপরের স্টেপই যেটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস কি তোমরা পুরো যেগুলো ধরো পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার, সেটা কি তুমি কত প্র্যাকটিস করবে, সেগুলো তো আর লেখার কিছু নেই জায়গা আছে। হচ্ছে যেগুলো রিয়াকশন রয়েছে, যেমন ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে, ওজোন স্তর কি করে ধ্বংস হচ্ছে, সিএফসির ভূমিকা, এই রিয়াকশনগুলোকে তুমি প্র্যাকটিস করলে। আর প্র্যাকটিস করার সব থেকে বেশি জায়গা কোনগুলো, যেগুলো নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার, যেমন আলো, যেমন চলতড়িৎ, যেমন রাসায়নিক গণনা, যেমন গ্যাসের আচরণ থেকে শুরু করে ওদিকে রয়েছে তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি মানে অজৈব রসায়ন, এবং রয়েছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি। তো যেই রিয়াকশনসগুলো হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হয়, সেই প্র্যাকটিসটা হয়ে গেলেই দেখবে যে তোমার নিজেদেরকে অনেক বেশি রিল্যাক্স লাগছে। ঠিক আছে, তো ফার্স্ট সেকেন্ড স্টেপ হয়ে গেল প্র্যাকটিস। তারপরে কি করব, তারপরে তোমরা যাবতীয় আগের মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে শুরু করে টেস্ট পেপার কালেক্ট করবে, বন্ধুদের দাদা দিদি থেকে শুরু করে একটুখানি কারোর থেকে, বা স্কুলে যারা দাদা দিদি রয়েছে তার থেকে কি করবে, আগের বছরের কোশ্চেন পেপার কালেক্ট করবে। স্কুলের কোশ্চেন পেপার কালেক্ট করতে পারো, বা তোমরা যে টেস্ট পেপার আগের বছরের হয়, এবিটি এর টেস্ট পেপার বা ডাব্লিউবিটি এর টেস্ট পেপার, এই টেস্ট পেপারগুলোকে তোমরা কি করো, কালেক্ট করো। আর এবছরের তো টেস্ট পেপার দেরি আছে বেরোতে, তোমাদের টেস্ট পরীক্ষা হবে তারপর বেরোবে, সো তার জন্য অপেক্ষা দয়া করে করো না যে কবে টেস্ট পেপার বেরোবে তবে আমরা প্র্যাকটিস সেশন স্টার্ট করব। একদম এই ভুলটা করো না। সব প্রত্যেকের কাছে নিশ্চয়ই আগের বছরের টেস্ট পেপার রয়েছে, বা ডাব্লিউবিটিএ রয়েছে, বা মধ্যশিক্ষা পর্ষদ যেটা দেয় তোমাদের ফ্রিতে স্কুল থেকে, সেগুলো রয়েছে। তো স্কুলের টেক্সট বুক কমপ্লিট করা হয়ে গেলে এই সমস্ত বুক মানে অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সলভ করো। তো থার্ড স্টেপ হচ্ছে কোশ্চেন সলভ। যত বেশি কোশ্চেন অ্যান্সার সলভ করবে তত বেশি তোমাদের কনফিডেন্ট বাড়বে, এবং তত বেশি তুমি নাম্বার স্কোর করতে পারবে, কারণ তুমি কোশ্চেনগুলো সম্পর্কে বুঝতে পারছো যে আচ্ছা এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন হতে পারে। তো তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার সলভ করতে পারো, বা তুমি এমনি ফুল কোশ্চেন আনসারও যা হিসাবে তুমি সলভ করো না কেন, তো তাহলে তুমি কোশ্চেনগুলোর সম্পর্কে ধারণা করতে পারছো যে হ্যাঁ, তার মানে এই চ্যাপ্টার থেকে এর থেকে বাইরে আর কোনো কোশ্চেন আমি পাবো না, যা পাবো তা আমি সলভ করে নিয়েছি। এর থেকে বাইরে আর কোশ্চেন কোথা থেকে, আরে টিচাররাও তো কোনো না কোনো বই থেকে কোশ্চেন করছে, বা নিজের থেকেও যদি আমি কোশ্চেন বানাই, আমি যদি চ্যাপ্টারের A to Z পুরো মনে রাখি আর অনেক রকমের কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেনকে প্র্যাকটিস করি, তো টিচাররা কি আকাশ থেকে কোশ্চেন করবে? সিলেবাসের বাইরে তো কোশ্চেন করতে পারবে না, সিলেবাসের মধ্যেই করবে, এবং হয়তো অনেকগুলো বই ঘেটে
প্রিন্টে করলো বা নিজের থেকে তৈরি বানিয়ে করলো, যেরকমই করুক এইগুলোর মধ্যেই কিন্তু থাকবে। তো যত বেশি প্র্যাকটিস তত বেশি নাম্বার, মনে রাখবে কিন্তু। তো এই 3টে স্টেপ যদি ফলো করো তাহলে আমার মনে হয় না ফিজিক্যাল সায়েন্সে 100 আটকানোর কোনো জায়গা আছে। তো প্রথম স্টেপ কনসেপ্ট ক্লিয়ার রাখবে, যে কোনো টপিকের কনসেপ্ট ক্লিয়ার রাখা সব থেকে বেশি জরুরি। আর যদি না ক্লিয়ার থাকে আমাদের তো কমেন্ট সেকশন থাকে, আমাদের ডাউট সেকশন থাকে, তো তোমরা সেই সমস্ত জায়গায় গিয়ে কমেন্ট করতে পারো, আমরা তাতে অ্যান্সারও করবো। আর হচ্ছে নেক্সট প্র্যাকটিস গুলোকে মানে প্রত্যেকটা জায়গা নিউমেরিক্যাল, প্রত্যেকটা সূত্র আমি অনেক স্ট্র্যাটেজি তোমাদের দিয়েছি, যে আলাদা করে একটা খাতা বানাবে, আলাদা করে শর্ট নোটস বানাবে, আলাদা করে সূত্রের খাতা বানাবে, এগুলো তো অনেকবার করে অনেক সময় বলেছি, আর বলতে চাই না এইসব কিছু। তো সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস খুব ভালো করে করবে। আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার অনেক সলভ করো। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি এবং বলতে থাকবো, যত মানে বইটা পড়ে গেলেই কিন্তু পুরো 100তে 100 পাওয়া সম্ভব নয়। তোমাকে কোশ্চেনগুলোকে চিনতে হবে, কোশ্চেনগুলোকে জানতে হবে যে কেমন প্যাটার্নের কোশ্চেন আসছে, সেগুলোর সম্পর্কে তোমাদের নিজেদের ধারণা থাকতে হবে। তো তাই জন্য যত বেশি কোশ্চেন আনসার তুমি সলভ করবে তত বেশি নিজেদের কনফিডেন্ট মনে করবে, দেখবে। তো আর তারপরে আসছে তো এক্সাম, তারপরে তুমি মক টেস্ট দাও, তারপর তুমি মক টেস্ট দিতে থাকো। কিরকম মক টেস্ট দেবে দেখো, আমাদের উড়ানের তো মক টেস্ট হবেই, সেটা তোমরা জানো। এছাড়া তোমাদের টেস্ট নিজেরাকে টেস্ট করো যে এই টাইমের মধ্যে, কারণ টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি হয় অনেক সময় যে এক্সামের টাইম শেষ হয়ে গেল, আমার খাতা লেখা শেষ হলো না। সো টাইম ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। তো যত বেশি তুমি নিজেকে এক্সাম দেবে বা মক টেস্ট দেবে তত বেশি কিন্তু তোমার সেই টাইম ম্যানেজমেন্টের একটা ধারণা আসবে। তো তোমরা কি করো, কোশ্চেন আনসার তো সলভ করছো এবং তারপরে তোমরা কি করবে, মক টেস্ট দিতে থাকবে। ধরো তোমার টেস্ট হয়ে গেল, টেস্টের পর আমাদের পুরো সিলেবাস শেষ, কি করব ম্যাম, কত রিভিশন দেবো, বোর লাগছে, তো বেস্ট হচ্ছে কি করবে, মক টেস্ট দিতে থাকবে। দেখবে যে নিজেরাই সেই মক টেস্টের খাতা তুমি নিজেই ইয়ে করো, নিজেই চেক করতে থাকো এবং দেখো যে কোন কোন জায়গাটা আমার ভুল হয়েছে। বা তোমরা কোনো ইনস্টিটিউটে মক টেস্ট দিতে পারো বা নিজেরাও সেলফ অ্যানালাইসিস টেস্ট দিতে পারো। তো সেইগুলো করলে, মক টেস্ট দিলে তোমাদের সেই কনফিডেন্টটাও আসবে যে হ্যাঁ টাইম ম্যানেজমেন্টটা হয়ে যাচ্ছে। তারপর তো তোমার মেন খাতা এক্সাম দেবে, মেন মাধ্যমিক পরীক্ষা যে বিশাল টেস্ট দেবে। তো সেখানে তোমাদের রিপ্রেজেন্টেশনটা সব থেকে বেশি জরুরি। অনেকেই কিন্তু অনেক ভালো লেখে, তো রিপ্রেজেন্টেশনটা খুব জরুরি। খাতা রিপ্রেজেন্টেশন, কপি রিপ্রেজেন্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে কোনো ভাবে আমি হ্যাড়ব্যাড় করে লিখে দিলাম, আর হ্যাঁ এদিক থেকে প্রথম কোশ্চেনের অ্যান্সার এদিকে লিখলাম, এরকম তেড়ে বেঁকে গেল, ডায়াগ্রামগুলো একটা পেন দিয়ে ফেরত করে ড্র করে ফেললাম, অঙ্কের উত্তর না লিখেই জাস্ট এখানে ব্র্যাকেটে করে অ্যান্সার লিখে দিলাম, এই কীর্তিগুলো আমি করলাম। কি হলো, খুব ভালো লিখেছো, সব কোশ্চেন পরীক্ষা দিয়ে বেরিয়ে যাও এবং বুক চড়িয়ে বলেছে আর এমন পরীক্ষা দিয়েছি না 100তে 100 কেউ আটকাতে পারবে না, সব লিখেছি, কিন্তু আলটিমেটলি নাম্বার আসলো 90। কেন আসলো, কোথা থেকে কাটলো তোমার নাম্বার, রিপ্রেজেন্টেশনে নাম্বার কেটেছে। ঠিক আছে, অনেক বেশি সুন্দর করে লিখবে, অনেক বেশি মানে হাতের লেখা সুন্দর থাকলে তো ভালো কথা, না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি। তো খাতায় যখন লিখবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, নাম্বার ওয়াইজ লিখবে, মার্জিন টানবে, ডায়াগ্রামগুলো পেনে মানে অ্যাভয়েড করবে, পেন্সিলে আঁকার চেষ্টা করবে, নিউমেরিক্যালগুলো সুন্দর করে গিভেন ডেটাগুলোকে লিখে তারপর নিউমেরিক্যাল করবে, তার অ্যান্সার লিখবে, ইউনিটগুলোর উপরে মানে এককগুলোর উপরে খুব ভালোভাবে ফোকাস করবে। কারণ নিউমেরিক্যালে মেন ফল্টটা ওইখানেই হয় যে ইউনিট কনভার্সন করতে ম্যাম ভুলে গেছি। তো এই প্রত্যেকটা অঙ্কের পর হয়ে যাওয়ার পর তার পাশে ইউনিট লিখবে, এইভাবে তোমরা খাতাটাকে রিপ্রেজেন্টেশন করবে। এই স্টেপগুলোকে যদি ফলো রাখো 100-এ 100 তোমরা পাবেই। আর তোমরা পেলে সব থেকে বেশি আমরাই খুশি হই, তাই না? তো সব থেকে বেশি মনে রাখবে তিনজন খুশি হয়। এক হচ্ছে তুমি নিজে, সেলফ হ্যাপি, সেটা সব থেকে আগে হয়। সেকেন্ড হচ্ছে বাবা মা খুশি হয়, থার্ড হচ্ছে টিচার্সরা খুশি হয়। তো এই কয়েকটা স্টেপ ফলো করো, তোমাদের নিশ্চয়ই সফলতা আসবে এবং 100% সফলতা নিশ্চয়ই আসবে। চলো এটুকুই আমি বলতে চাই আজকের জন্য, এটুকুই। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।